আমরা লাইভে চলে এসেছি। আমার আজকে লাইভের আড্ডায় আমার সঙ্গে আছে বিশিষ্ট নাট্য পরিচালক, নাট্য লেখক আমিরুল ইসলাম অরুণ। অনেকদিন উনি নাটক নির্মাণ থেকে দূরে আছেন, কিন্তু ওনার সঙ্গে আমার যোগাযোগ আছে, প্রায় কথাবার্তা আমাদের সাথে ফোনে। তো আজকে আমিরুল ইসলাম অরুণের সঙ্গে আমি আড্ডা দিব। বয়সে আমাদের তফাৎ থাকলে উনি আমার বন্ধু, মানুষের বন্ধুর মতো, আমরা বন্ধু সুলভ আচরণ করি। তো আমার আড্ডাতে আমার বন্ধুরাই আসে, বিশেষত উনি আমার একজন সিনিয়র বন্ধু। ওনার সঙ্গে আমরা বিভিন্ন আলোচনায় আজকে নামবো। এই আলোচনায় আমাদের নাট্যাঙ্গন নিয়ে হবে, এই আলোচনায় উঠে আসবে আমাদের ব্যক্তি জীবনও। যারা এই লাইভ দেখছেন তাদের কাছে যদি মনে হয় আপনার পরিচিত কাউকে এই লাইভটি দেখাতে চান, তাহলে লাইভটি লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। অরুণ ভাই, হ্যাঁ ভাই, আপনার সঙ্গে লাস্ট দেখা হয়েছে 15-20 দিন আগে, লকডাউনের আগে, 30-35 দিন আগে। হ্যাঁ, লকডাউনের আগে। লকডাউনের আগে কেমন ছিলেন এই কদিন? না, আমি তো ওই যে বেঁচে থাকা মানেই ভালো থাকা। I'm trying always to say that I'm okay, বাট ওই চেষ্টা করে যাচ্ছি আর কি। আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন বলেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, শুকরিয়া, ঠিকঠাক আছি, কোনো আপাতত কোনো বিপদ নাই। তো দাদা, প্রথমে জানতে চাই, আপনাকে আমরা অনেকেই ভাই না বলে দাদা বলি, এর কারণটা কি? না, সেদিন এই ব্যাপারটা নিয়ে ফেসবুকে দিলাম। ইনফ্যাক্ট আপনি জানেন যে আমি একটু পোশাক আশাকে অথবা চলাফেরা একটু ফ্যাশনেবল, মানে সো কল্ড ফ্যাশনটা মেইনটেইন করি। এটা আসলে অনেক দিনের অভ্যাস। জামা কাপড় গুলা একটু ডিফারেন্ট পরার চেষ্টা করি, জুতা থেকে শুরু করে ডিফারেন্ট পরার চেষ্টা করি। তো এইসব কারণে যেটা হয় যে আমার ওই এলাকাতে একটু মানুষের চোখে পড়ে কেন যেন, হ্যাঁ, চোখে পড়ার কারণে অনেকেই খেয়াল করে, আশপাশ থেকে খেয়াল করে। এটা বুঝি, এটা কোনো আনন্দের কিছু না। আমি আসলে ব্যাপারটা বোঝাতে জন্য বলছি যে অনেকেই খেয়াল করে যে আমি চাই, চলাফেরা করি। অনেকের মনে হয়তো বা প্রশ্ন আছে যে লোকটা কে, সবসময় এরকম ফিটফাট দেখি, কোনো সময় মন খারাপ দেখি না, অমুক তমক আর কি এরকম। তো আমার আসলে জন্মের পর আমার নাম ছিল পিয়াল ভাই একাব্বর হোসেন নবাব। ইনফ্যাক্ট আমরা 3 ভাই, রাজা, বাদশাহ, নবাব। বড় ভাইয়ের নাম রাজা, মেজো ভাইয়ের নাম বাদশাহ, আমার নাম নবাব। তো সেই জায়গা থেকে আমাদের নাম হলো, আমার নাম ছিল নবাব, আমার নাম ছিল একাব্বর হোসেন নবাব। তো ক্লাস 4 বা 5 এর আগে, ক্লাস 3-4 এর দিকে এসে সাডেনলি আমার নামটা চেঞ্জ হয়ে গেল। আমার এক কাজিন আমার নাম রাখলো আমিরুল ইসলাম, আর আমার এক আপা, সম্ভবত আমরা যতটুকু জানি উত্তম কুমারের নাম ছিল অরুণ, অরিজিনাল নাম ছিল অরুণ। তারপরে থেকে আমার নামটা ওই আমিরুল ইসলামের সাথে অরুণ। তো কাকতলীয় ঘটনা হলেও আমি খুব এখন মনে হয় যে একটা, যদি আমরা এভাবে বলি, ইন জেনারেলি বলি, আমিরুল ইসলাম একটা ইসলামিক নাম, অরুণ একটা নর্মালি বোঝা যায় একটা হিন্দু নাম, কিন্তু এটা বাংলা নাম আসলে। তো আমিরুল ইসলাম অরুণ, এই অরুণ নামটার সাথে আসলে অরুণ ভাই খুব কম যায়, সবাই বলে অরুণ দা। 8-9 বছর ধরে মানুষ যারা চেনে তাদেরও কেউ কেউ জানে যে আমি হিন্দু। হ্যাঁ, তো সামটাইমস এই যে হয় না যে, সরি টু সে, আমি আসলে কোনো পলিটিক্যাল কথা বলছি না, যে পাড়ার মধ্যে, শেওড়াপাড়াতে থাকি আমি, পাড়ার মধ্যে এরকম চলাফেরা, ফ্যাশনেবল চলাফেরা, মাথায় সবসময় কিছু একটা পরা, হাতে পরা গেঞ্জি প্যান্ট গুলা একটু ডিফারেন্ট, সিরা ফাটা, সামটাইমস কেটস গুলা সব। আপনি জানেন যে আমার বড় ভাই আত্মীয় স্বজন লন্ডনে থাকে, সেখান থেকে আমি 8 বোন 3 ভাইয়ের ছোট হিসাবে প্রচুর ওয়ার্ড্রোব আসে আমার, প্রচুর জামা কাপড় কেট সবই আমি লন্ডনের পড়ালেখা পড়ি, ইংল্যান্ডের জিনিসপত্র পড়ি। তো 2-1 বার এরকম শুনছি যে শালা হিঁদুর বাচ্চার ভাব দেখো, হ্যাঁ, এরকম টাইপের কথা শুনছি। তো আমি ওকে খেয়াল করছি। একজনকে পেয়ে একদিন আমি ওনাকে কথা শুনে
ওনার কাছে বসলাম চায়ের দোকানে। বসার পর বোঝাতে এক সময় কথা বলতে 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 আমি হিন্দু হিসাবেই কথা বললাম। কথা বলতে বলতে এক সময় প্রকাশ করলাম আমি হিন্দু না, আমার নাম আমিরুল ইসলাম অরুণ। হ্যাঁ, তো ওইটাই ফেসবুকে দিলাম যে অরুণ নাম মানেই হিন্দু না, হ্যাঁ, পিয়াল মানেই মুসলমান না, ব্যাপারটা এরকম। ওই জায়গা থেকে আপনি প্রশ্নটা করছিলেন বোধহয়, একটু বড় করে উত্তর দিয়ে ফেললাম। তো অরুণের কারণে সবাই অরুণ দা বলে, বাট আই ফিল ভেরি গুড, আমার খুব ভালো লাগে, অরুণ দাই ভালো লাগে। আবার আরেক সাথে সাথে আরেকটা কথা বলে রাখি, অরুণ চৌধুরী সবাই আমাদের একজন সিনিয়র ডিরেক্টর ভাই আছে অরুণ চৌধুরী, উনাকেও কিন্তু আমাকে মনে করে মাঝে মাঝে, কেউ কেউ মনে করে আমি সেই অরুণ চৌধুরী। আমাকে কেউ অনেকেই বলে অরুণ চৌধুরী ভাই ভালো, অরুণ চৌধুরী দা ভালো আছেন? হ্যাঁ, আপনার নাটক দেখলাম চ্যানেল আইতে। মানে তার মানে অরুণ নাম হওয়ার কারণে মাঝে মধ্যে ওনারা আমাকে অরুণ চৌধুরীও মনে করে কেউ কেউ। যাও, এটা হলো সেই উত্তর। নাম বড় করে দিলাম কিছুটা কিছুটা, কিন্তু আমার কাছে এখন মনে হয় একাব্বর হোসেন নবাব নামটা খুব ভালো ছিল, জানি না চেঞ্জ হয়ে গেছে কেন। এবং একটা জিনিস আমি আপনাকে বলে থাকি, আমার পরিবারের কিছু মানুষ সবসময় বিশ্বাস করতো যে আমি এদেশের একসময় হিরো হব। হ্যাঁ, উত্তম কুমার, হ্যাঁ, উত্তম কুমারের সাথে নাম মিলায় এই জন্য অরুণ রাখা হয়েছিল, অরুণ কুমার থেকে অরুণ রাখা হয়েছিল, হিরো হব। এবং আমি অনেক দিন ধরে শুনতাম ছোটবেলা থেকে। আমি আপনাকে একটা কথা বলি, শোনেন পিয়াল ভাই, আগেই বলি আমি কিন্তু একটু বেশি কথা বলি। আমার চুল ছিল প্রচুর মাথায়, আমার বাবা মা কখনো চুল কাটার জন্য প্রেসার করতো না, বিকজ আমি হিরো হব। আমার সবসময় বড় বড় চুল ছিল, এবং আমাদের বাসায় নাপিত আসতো, নিয়ে আসা হতো, এবং চুল কাটা হতো। সবার ছোট ছোট করে চুল কেটে দিত। আমার আব্বা আমার চুলের ক্ষেত্রে কখনোই ছোট করে কাটতে দিত না, বিকজ আমি একদিন এদেশের হিরো হব। তো যাই হোক, হিরো তো হইনি, মিডিয়ার এট লাস্ট ঘুরে ফিরে মিডিয়াতে ঢুকছিলাম। আমার মনে হয় অরুণ নামটা আমার, হ্যাঁ, আপনি হিরো না হতে পারলেও হিরো বানানোর কারিগর হয়েছেন। কারিগর ঠিক না, মানে কারিগর ঠিক না, আমি হিরো কারিগর ঠিক না। অ্যাক্টররা অ্যাক্টিং করে আর আমি ডিরেকশন শিখি, তাদের মাধ্যমে আমি ডিরেকশন শিখি, ব্যাপারটা এরকম। মানে অ্যাক্টররা অ্যাক্টিং করে, ডিরেকশন শিখি। আপনি স্ক্রিনে একটা টেক্সট দেখতে পাচ্ছেন, আপনি স্ক্রিনে একটা টেক্সট দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, সিমি তিথি, নাইস টু সি ইউ গাইস। আমি আসলে I'm not sound about technical side, so you can reply. সিমি বোধহয় দেখছে আমাদেরকে। হাই, ভালো আছেন আপনি? সিমি, তুমি কেমন আছো? নিশ্চয়ই লকডাউনে ভালো আছো, যেখানে আছো। তোমার সঙ্গে আমাদেরও অনেকদিন আড্ডা হয় না, অনেক আগে মনে হয় কয়েক বছর আগে হয়েছিল লকডাউনের সিচুয়েশনে মনে হচ্ছে। যাই হোক, সিমি দিদি ভালো থাকো, আমরা ভালো আছি, তোমার জন্য দোয়া রইল। হ্যাঁ দাদা, যেটা বলছিলেন। জি হ্যাঁ, তো পিয়াল ভাই আমি যেটা বলছিলাম, আমি সেদিন সারপ্রাইজিংলি ফেসবুকে একটা জিনিস আসলো, একটা কুইজ টাইপের আসলো, যে মেহেদী হাসান পিয়ালের সাথে তোমার বন্ধুত্ব কত সালে, কত, সবচেয়ে কোন ছবিটা বেশি লাইক করছে। আমি খেলতে যাই মাত্র 40% ভোট মার্কস পেলাম। আমি ভাবছিলাম আপনার সাথে আমার ফ্রেন্ডশিপ 2015 আমি লিখছিলাম 2015, কিন্তু পরে দেখলাম 2017 বোধহয় ফেসবুকে ফ্রেন্ডশিপ আপনার সাথে আমার। হ্যাঁ, তো ওইটা ওই দিনটায়, যে দিনটায় মেমোরিটা আসছিল, গত পরশুদিন 2017 আপনার সাথে আমার বন্ধুত্ব কিভাবে আমার মনে আছে, আপনার মনে আছে কিনা জানি না। তখন এই সেন্সি নামের একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে আপনার সাথে আমার দেখা হয়েছিল। সিমিলেক্সে, জি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আপনি আসছিলেন। তারপর আমরা বেশ কয়েকটা কাজ করছিলাম না, আই হেট মাই সেলফে, আপনি শশীর ভাই ক্যারেক্টারটা, সেদিন নাটকটা আমি দেখলাম। যা হোক, এখন বলেন কি অবস্থা হবে আমাদের, ভবিষ্যৎ কি বলেন তো, মিডিয়ার আমাদের ভবিষ্যৎ কি ভাবেন আপনি? আমি মিডিয়ার ভবিষ্যতে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে আপনার পেছনে বুকশেলফে অনেক বই দেখতে পাচ্ছি, একটু যদি ব্যাখ্যা করেন। আমার ব্যক্তিগতভাবে আমি বলি আপনাকে, আমার বড় ভাই ভীষণ স্টুডিয়াস, ব্যারিস্টার ইকবাল হোসেন। He was very much studious, still now he is studious, এবং very talented guy.
আমি যখন ক্লাস 6-7-এ পড়ি তখন দেখতাম আমার বড় ভাই বই কালেক্ট করে। আমাদের একটা আলমিরা ছিল, হলুদ কালারের একটা আলমিরা ছিল, উপরে থাকতো কাঁচের জিনিসপত্র, আর নিচে একটা র্যাক ছিল, বক্স টাইপের ছিল, ওখানে বই রাখতেন। তো আমার বড় ভাই ওই বইগুলো কালেক্ট করতেন এবং আমি ওগুলো পড়তাম। হ্যাঁ, বইগুলা কালেক্ট করতেন এবং বইয়ের উপর লিখতেন পারচেজ ডেট বা কালেকশন করতে করতে নাও বিলংস টু ইকবাল হোসেন বাদশা, এভাবে লাগতো। বইগুলো আমি পড়তাম। আমার সোফার আই নো, আমার এখনো মনে আছে জিনিসটা। আসলে প্রথম আমি উপন্যাস পড়ছিলাম নহন্যতে ওই সময়। তো আমার জীবনে আমি ওই নহন্য দিয়ে রিঙ্গবোধ একটা সিনেমাও বানিয়েছে। হ্যাঁ, রাইট রাইট, ওই বইটা পড়ছিলাম। ওই বইটা এখনো আমার, ওই বইটাই আমার কাছে আছে। ওই বইটাও আছে এবং নতুন একটা কপিও। রানা প্লাজা ধ্বংসের আগে না পরে? না না, অনেক আগে। এটা হলো আমি বলতেছি যে 83-84 এর সময়, নহন্যতে। এটা মৈত্রীয় দেবীর লেখা। কিন্তু বইটার ঘটনা রানা প্লাজার সাথে কত মিলে যায়, কিছুটা বোধহয় ওখান থেকে নিচে, বোধহয় হোয়াট এভার। তো ওইখান থেকে আমার জীবনে, আপনি জানেন বোধহয়, আমার জীবনে দুইটা শখ। একটা হলো কাপড় চোপড় কালেক্ট করা আর জুতা কালেক্ট করা। লটস অফ শুজ, আমার শুজ স্কেটস সব অনেক দামি দামি। তিনটা, একটা বলবো ড্রেস, একটা শুজ ফুটওয়্যার, আর আরেকটা হলো বই। হ্যাঁ, প্রচুর বই কালেক্ট করার। এবং আপনি জানেন যে একটু পড়ালেখা করি, যার কারণে আমার একটা সবচেয়ে বড় রুমটা জুড়েই হলো আমার লাইব্রেরি। এটা শুধু আমার রিডিং রুম। আই ফিল প্রাউড অফ মাই সেলফ যখন আমি ভাবি যে আমার মতো একটা মানুষ যার একটা লাইব্রেরি আছে, একটা রিডিং রুম আছে, যেখানে আমি শুধু চা কফি খাই আর বই পড়ি। আবার একটা রাইটিং রুম আছে, সেখানে আমি শুধু লিখি ওখানে। আর আমার একটা ফ্লোরে 3.5 হাত সাইজের খাট, কবরের সাইজের একটা খাট, বেতের, একেবারেই নিচু, একদম কবরের মাপে, সেখানে আমি শুই। ব্যাপারটা হলো এই। আমার তো আরো একটা প্রশ্ন চলে আসলো আপনার খাট সম্পর্কে, আরেকটু জানতে চাই। 3.5 হাত কবরের সাথে সামঞ্জস্য রেখে খাট এর একটু ফিলোসফিক্যাল ব্যাখ্যাটা যদি দিতেন। ফিলোসফিক্যাল ব্যাখ্যা হলো, আমার জীবনে তো আপনি জানেন, আপনি আমার বন্ধু, তারপরে যেহেতু আমরা লাইভে আসছি, আপনি হয়তো আমাকে কিছু কথা বের করে নিতে চান। আমার জীবনে সাডেনলি ডিজাস্টার আসছিল। তো তখন আমার সবকিছু আমি দিয়ে দিলাম আর কি। দামি দামি খাটগুলা সব দিয়ে দিলাম, দামি দামি ফার্নিচার গুলা সব দিয়ে দিলাম। আমার একটু দামি দামি ফার্নিচার ছিল। তো আমি শোবো কোথায়? তখন আমি আসলে মৃত্যুর দিকে দৌড়াতাম। আপনি জানেন, আপনি আমাকে অনেক মোটিভেট করছেন। আমি যদি আজকে বেঁচে থাকি, সিরিয়াসলি বলতেছি, যারা দেখবেন আমাদের এই লাইভটা, রেহানা মিলি, হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর ওয়াচিং। তো আমি যারা দেখছেন তাদেরকে একটু বলতে চাই, আমি যদি বেঁচে থাকি, তার মধ্যে যারা মোটিভেট করছে তার মধ্যে মেহেদী হাসান পিয়াল একটা। সে আমার ছুটে ছুটে উত্তরার থেকে এসে আমাকে বোঝানোর চেষ্টা। আমি 3-3 বার সুইসাইড করতে গেছি, আল্লাহর অশেষ রহমতে পিয়ালদের মতো কিছু বন্ধুর মোটিভেশনে। খুব কম বন্ধু, তার মধ্যে পিয়াল একজন, হাতে গোনা 2-3 জন, পিয়াল, সাজু, হাতে গোনা 2-3 জন, খুবই নমিনাল, নাম্বার গুলা খুবই কম, কিন্তু তারা আলী আকনজি, রিয়াল, তারা আমাকে মোটিভেট করতো। তো আমার জীবনে ডিজাস্টার গেছে। ডিজাস্টার সময় আমি যখন সবকিছু লিভ করলাম, বহিমিয়ান জীবন যাপন করা শুরু করলাম, তখন আই ওয়াজ অ্যালোন অল অ্যারাউন্ড। স্টিল নাও আই এম অ্যালোন অল অ্যারাউন্ড। আমি একাই আছি এখন। সেই সময় আমি একটা বেতের খাট বানালাম, যেটা হলো কবরের সাইজে, এবং ইটস লুকিং লাইক কফিন, আই মিন কবরের মতোই দেখতে। সেইখানে আমি তখন শোয়া শুরু করতাম এবং ফিল করতাম, যেহেতু আমি অ্যালোন, লাইটটা বন্ধ করে ওখানে শুলে আমি কবরের মধ্যে শুয়ে আছি, হয়তো এভাবেই একদিন মারা যাব। কিন্তু অনেস্টলি বলতে পিয়াল ভাই, আমি এখন এই খাটটাতে শুই না। আমি এখন খাটের পাশে একটা ছোট্ট জাজিম করে নিছি, ওখানে শুই। কারণ আমি এখন বাঁচতে চাই। করোনায় আক্রান্ত হলে মারা যেতে পারি এই ভয়ে আমি এখন প্রচুর গরম পানি খাই, তার মানে আমি এখন বাঁচতে চাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এই সুযোগে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনি অনেক কষ্ট করে ছুটে ছুটে আসতেন আমার সঙ্গে দেখা করে, আমাকে টেনে বের করে। গাড়ি রাখার জায়গা থাকতো না আপনার,
যে কোনো ভাবে গাড়িটা রেখে আমরা ছিলি, চা খাইতাম, কফি খাইতাম, এবং আপনি আমাকে মোটিভেট করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই হলো মূল মজা। আপনার কথা ভেঙে ভেঙে আসছে দাদা, একটু নেটওয়ার্কটা চেক করেন আপনার। নেটওয়ার্ক তো একদম ঠিক আছে, রাউটার যেহেতু, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওয়েদারটা ইজ সো ব্যাড, এই জন্য বোধহয় এরকম হচ্ছে। শুনতে পাচ্ছেন আপনি? এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু নেটওয়ার্ক কম থাকলে যেরকম ভেঙে ভেঙে আসে ওইরকম ভেঙে ভেঙে আসছে। এবার ঠিক জানি না, এটা বোধহয় নেটওয়ার্কের প্রবলেম। এটা আসলে আমার তো একদম রাউটার রুমেই আছি। জি বলেন, আর কি অবস্থা বলেন? আপনার কি অবস্থা? আমার কথা শোনা বাদ দেন, আর কি অবস্থা বলেন। এই মুহূর্তে আমি আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি। এতক্ষণ নেট একটু ডিস্টার্ব করছিল। আপনি এতক্ষণ যে কথাগুলো বলছিলেন আসলে কিছু আমরা পরিষ্কারভাবে শুনতে পাইনি, ভেঙে ভেঙে আসছে গত 3 মিনিটের কথা। ওকে ওকে। আচ্ছা, আমরা দর্শক যারা দেখছে লাইভ তারা ক্লিয়ার শুনতে পাচ্ছে কিছুকে, আমার হয়তো এখানে আসছে। হ্যাঁ তো দাদা, আপনি তাহলে একটা সময় আপনি বললেন একটা সময় অনেক হতাশ ছিলেন, জীবনের প্রতি আপনার আগ্রহ কমে গিয়েছিল। নিশ্চয়ই এখন আর সেই হতাশাটা আপনার নেই। না, একদম নাই, একদম নাই, হতাশা নাই। আমি তো, আপনি জানেন, আমি রাইসটা লিভ করছি। আমি এখন কখনো ভাত খাই না, আর রাইসটা খাই না, এখন সবজি খাই, ফিশ খাই, এগ খাই, এবং আমি প্রতিদিন সকালে 2 থেকে 2.5 ঘন্টা কন্টিনিউয়াস ইয়োগা এক্সারসাইজ করি, এবং নিজেকে এবং সব ব্যাড হ্যাবিট গুলা তো লিভ করছি। এখন আমি বাঁচতে চাই বলতে যে এই যে করোনার মধ্যে, কোভিড-19 এর মধ্যে এখন যে অবস্থা চলছে, সেই অবস্থার মধ্যে এখন আমি যেহেতু আউট অফ কনসার্ন অর উইথ কনসার্ন, আমি খুব সেফ থাকার চেষ্টা করি, মাস্ক পরি, হ্যান্ড গ্লাভস পরি, এবং চেষ্টা করি, কেয়ার করি নিজেকে, যে যেন আমি করোনায় আক্রান্ত না হই। কারণ আপনি জানেন আমি খুব অড জব করি একটা, এখন যে কাজটা করি সেখানে করোনায় আক্রান্ত হওয়ার পসিবিলিটি আছে। বেঁচে থাকাটা অনেক বড় ব্লেসিং। রেহানা মিলি, থ্যাংক ইউ মিলি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখন আমার কাছে মনে হয় যে আমি বাঁচতে চাই। I want to see the finish of my life. I want to see the finish of my life, and I want to see some person's finishing touch of the life, finishing row of the life. আমি আরো কিছু মানুষের বেঁচে থাকাটা দেখতে চাই, তারা কতটুকু হাসতে পারে এটা দেখতে চাই, এবং কতটুকু কাঁদে এটা দেখতে চাই। আমি কোনো কারণ হতে চাই না কান্নার, কিন্তু তারা কাঁদবে এক সময়, এই জন্য বেঁচে থাকতে চাই। আমার জন্য কাঁদুক তা চাই না, তাদের জন্য তারা কাঁদবে, তাদের কাজের জন্য কাঁদবে। এটা শুনে খুব ভালো লাগছে যে আপনি হতাশা কাটিয়ে জীবনকে উপভোগ করছেন। তারপরেও আমি একটু জানতে চাই যে কেন আপনার এই হতাশাটা ছিল, এবং সেখান থেকে আপনি এই যে উঠে আসার পরে এবং আগের জীবনের যে পার্থক্য আপনি দেখলেন সেটা একটু ব্যাখ্যা করুন। ভাই, আমি আর আপনি তো আপনি জানেন, আপনি সবই জানেন, কিন্তু অনেক কথা আছে তো বলা যায় না। হয়তো আমার এই লাইফটা, আমার ফ্যামিলি মেম্বার্স লাইক মাই ব্রাদার, এল্ডার ব্রাদার, সিস্টার্স, আমার নেফিউ, ওরাও সব দেখবে না। বিষয়টা হলো যে আপনি জানেন যে আপনি মিডিয়াতে দেখছেন যে আমার প্রতাপটা, আমি কি খুব প্রতাপের সাথে চলাফেরা করতাম। ধরেন এমন হতে পারে আমি যত জোরে চলি না তার চেয়ে বেশি জোরে চলতাম। আমি কখনোই কোনো কিছুকে কেয়ার করতাম না। তো জীবনে কিছু ঘটনা আসছিল পিয়াল ভাই, জীবনে কিছু ঘটনা ছিল, যে ঘটনার
চ্যাপ্টার বাই চ্যাপ্টার, টাইম টু টাইম এটা বাড়ছে, দিনে 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 বাড়তে 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 এমন একটা জায়গায় চলে গেল, হয় না যে একটা পর্যায়ে জীবনটা যখন বাদ পড়ে যায়, মানে বাধা আসে, তখন হয় না যে স্রোতস্বিনী যে পানিগুলা এসে ধাক্কা দেয়, তখন ওই বাঁধটা ভেঙে যায়। তো আপনি ধরতে পারেন এটা আমার একটা মিস্টেক, আমি জীবনে ভুল করছি। ভাইয়া জানতে চাই, রেহানা মিলি, আমি আসলে রেহানা মিলি জানতে চাইছে যে জানতে চাই আসলে হয়েছে কি, এটা অনুমান করতে পারেন, আপনারা অনুমান করতে পারেন, বাট অনুমান থেকে ইউ ক্যান গেজ something happened in my life and that is intolerable, আসলে out of tolerance. So I can't express. Bial bhai, আমি আসলে না এই ব্যাপারটা I'm feeling shy to say something about that because uh, I'm not young now. I'm মানে মানুষ aged তো now. মনে, So মানুষ তরুণ তার মনে, দেহে না। হ্যাঁ, মানুষ তরুণ হয় তার মনে, দেহে না। আপনি যা না অবশ্যই আমি কিন্তু দেহেও তরুণ এখন। হ্যাঁ, সেটা যদি বলেন দেহেও তরুণ, মনেও তরুণ, কারণ আমি এখন 0 সাইজ, আমার অ্যাজ পার হাইট, আমার ওয়েট, আপনি দেখবেন I'm gonna make কারিনা কাপুর না, ক্যাটরিনা কাইফ। কেন অনেকে আমার বন্ধুরা বলে I'm looking like ক্যাটরিনা কাইফ বিকজ 0 সাইজ হয়ে গেছে, আমার কোনো মেদ নাই আর এখন। হাইট অনুযায়ী আমার ওয়েটটা একেবারেই পারফেক্ট আছে এবং পেশিটা স্ট্রং হচ্ছে ডে বাই ডে। In that sense, আমি in mind and my physically I'm very much strong. I'm feeling strong. I'm feeling young. I'm feeling good. And এই যার কারণে আমি অনিয়মগুলা করি না, কারণ হলো আমার স্বাস্থ্য সচেতনতার কারণে। হ্যাঁ, স্বাস্থ্য। Who told you still you enough young? Yeah, of course. I'm telling you, Rihanna. I'm telling you, I'm very much young because I know myself, inside me and outside me. রিয়ানা, আমি জানি আমি কতটুকু ইয়াং। আমি আসলে আমি who told you till you enough young? Yeah, I'm of course. Someone says, পিয়াল বলছে, আমি বলছি, সবাই বলি, জানি আমরা ইয়াং। ওকে পিয়াল ভাই, আমরা ওইদিকে না যাই। আমি ডিজাস্টার পিরিয়ড পার করে আসছি এবং আপনি আমাকে অনেক মোটিভেট করছেন। আপনি আমাকে জীবন সম্পর্কে আপনার জায়গা থেকে বোঝাইছেন, আমি বোঝার চেষ্টা করছি, ফিল করছি। আমার কিছু মেডিটেশন, আমার কিছু ইয়োগা, আমার কিছু ওয়ার্কআউট আমাকে বাঁচতে সাহায্য করছে। এবং সর্বোপরি আপনারা একটা কথা বলতেন, সেই কথাটা আমাকে খুব হিট করতো, সেটা হলো আই হ্যাভ 2 বেবিস। তো আকলাক মেঘবতীর কারণে হলে আপনাকে বাঁচতে হবে। সো আমি বেঁচে আছি। জি পিয়াল ভাই। তো আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে আপনি অনেকদিন আপনার সবচেয়ে প্রিয় জায়গাটি থেকে দূরে। হ্যাঁ, এটা কি আপনি আপনার সবচেয়ে প্রিয় জায়গা থেকে আপনি দূরে সরে আছেন অনেকদিন ধরে? সেই আমি যেটা মিন করছি, আপনি বুঝতে পারছেন, আপনার সেই ডিরেকশন, লাইট, ক্যামেরা, অ্যাকশন, রাইটিং, লেখালেখি, আমি না হ্যাঁ পিয়াল ভাই, ইউ আর রাইট। আমি না সর্টেড আউট করে ফেলছি আমার নিজেকে। আমি সিরিয়াসলি বলছি, দেখেন স্ম্যাক অফ ফ্যাক্ট, এটা একটা খুব আশ্চর্য একটা ব্যাপার হয়েছে। আপনি জানেন যে আমি যে বিজনেসটা স্টার্ট করলাম, I just wanna take 1 year that and after 1 year I will take myself again to the media fraternity. আবার মিডিয়াতে ফেরার চিন্তা করছিলাম। যখন I started to write again and I started to make plan, আমি যখন কমিউনিকেট করার চেষ্টা করছিলাম যে some channels and producers and such like that, ঠিক তখন করোনা চলে আসলো। আমি 90s লাভ স্টোরি, আমি লাভ বক্স, ঘাটের মোড়া জেনারেল স্টোর, জয়নুদ্দিনের সংসার, অলরেডি আই হ্যাভ সেট 2 times about নেক্সট সিরিয়াল কান্দানি মঞ্জিলের পর আর একটা জয়নুদ্দিনের সংসার। আমি এটা জাস্ট হাইড রাখতে চাইছিলাম যে এটা খানদানি মঞ্জিল শেষ হওয়ার পর ভালো থাকার উপায় গুলো বলুন। হ্যাঁ বলবো, রিহানা তো খুব মন দিয়ে বোধহয় আমাদের কথা শুনছে। তো নেক্সট সিরিয়ালটা স্টার্ট হয়ে যেত এতদিনে, জানেন, ইট ওয়াজ সো গুড স্টোরি। আমি জয়নুদ্দিনের সংসার শুরু হয়ে যেত, দারুণ একটা প্ল্যান করে ফেলছিলাম। 2 বার সিটিং হয়ে গেছে, স্ক্রিপ্ট পাস হয়েছিল, গল্প পাস হয়েছে, বাট এর মধ্যে করোনা চলে এসে বন্ধ করে দিল। বাট আমি আপনাকে বলছি যে আমি
বিক্ষুব্ধ, সংক্ষুব্ধ, বিক্ষুব্ধ ছিলাম মনটা। মানে সত্য কথা বলছি যে মারা যাওয়াটা ছিল আমার কাছে খুব সুখের, শান্তির। মা মারা যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে আমার মা যখন 2019 1 জানুয়ারিতে মারা গেল, তখন আমি একদম ইট ওয়াজ ডিসাইডেড যে আমি এবার ঝুলে যাব। হ্যাঁ, এবার আমি ঝুলে যাব এবং আমি এবার সুইসাইড করে ফেলবো। বুঝতে পারছেন? তো তারপরে আস্তে 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 রিকভার করলাম। এখন কেবলই প্ল্যান করছি যে বিডিয়াতে যাব, আবার নতুন করে লেখা শুরু করব। ইনফ্যাক্ট লিখে ফেলছি, বই করে ফেলছি, নাটকগুলো পড়ি, কারেকশন করি। ক্রাইফেলিয়া পার্ট 2, হ্যাঁ, ওইটা ইয়ে করেছি। মোশাররফ ভাইয়ের সাথে কথা হয়েছিল, মোশাররফ করিম ভাইয়ের সাথে কথা হয়েছে। মোশাররফ ভাই আমাকে বললো যে আমি একটা এরকম হার্ড স্টোরি কাজ করতে, আপনি জানেন আমি খুব ফানি নাটক করতে পারি না, কমেডি নাটক করতে পারি না। তো আমাকে এরকম একটা স্টোরি আমার খুব পছন্দ, আপনি করেন, আমি করব। মাঝে মাঝে আমিও তেমনটি ভাবতাম। ভাবা উচিত না। লাভ ইউর সেলফ রিহানা, লাভ ইউর সেলফ। যাই হোক, করোনা চলে গেলে ইনশাল্লাহ আই উইল কাম ব্যাক। এবং মাই এল্ডার ব্রাদার কেল ভাই, একটা বাই দ্য ওয়ে আমি আপনাকে বলে রাখি, মাই এল্ডার ব্রাদার নাও ইট ইজ নকিং মি টু মেক দ্য ড্রামা। আশ্চর্য কথা হলো, যখন নাটক বানাতাম তখন বলতে নাটক বাদ দে, নাটক বাদ দে, অ্যাডভোকেসি কর, অ্যাডভোকেসি কর। এখন সে বলছে নাটক বানানো বন্ধ করলি কেন, নাটক বানানো কি করতে হবে, নাটক বানানোর জন্য কি করতে হবে। সো হি ইজ রেডি এন্ড হি ওয়ান্ট হেল্প মি। বাট করোনার কারণে না, আমি আরো 2-3 মাস, হয়তো 4 মাস পিছাই গেলাম। বাট আই মাস্ট কাম ব্যাক। এবং ওই যে সাকিব আল হাসানের মতো 1 বছর সাসপেন্ডের পর দেখবেন সাকিব ব্যাক করবে। হ্যাঁ, এটা ট্যালেন্ট। আই মাস্ট কাম ব্যাক, আই মাস্ট কাম ব্যাক এন্ড ইউ উইল বি দ্য পার্ট অফ মাই লাইফ। ইনশাআল্লাহ। জি দাদা, আপনি আপনার ছাত্র জীবনে একটা বিশেষ সময় পার করেছেন যুক্তরাজ্যে, সেখানে আপনি ব্যারিস্টারি পড়েছেন। তো সেই ব্যারিস্টারি পড়া এবং ব্যারিস্টারি পড়া রেখে নাটক নির্মাণে আসা, এই বিষয়ে যদি আমাদের একটু বলেন। লেখাপড়া, আমি তো স্বশিক্ষিত, আমি তো মানে আমি কি, আপনি জানেন একটা আশ্চর্য কথা, আমার সব সার্টিফিকেট উড়াই ফেলছি। আই হ্যাভ নো সার্টিফিকেট, I don't have trust on certificate and I will not selling it. I will not sell it. আমি কাউকে বলবো না যে I have such kind of certificate and you can use me for making your company well or something like that. আমি এটা আর করবো না জন্য I destroyed my certificate and I don't believe that I'm an educated person. আমি কখনোই বিশ্বাস করি না আমি educated। সার্টিফিকেট আপনি পড়াইতে পারছেন, কিন্তু আপনার যে সেই স্মৃতিটুকু তো আপনি পড়াতে পারেননি। আপনি আমাদের সঙ্গে সেই স্মৃতিটা শেয়ার করেন, লন্ডন জীবনের সেই পড়ালেখা এবং সেইখান থেকে নাটকে আসা। That was very colorful and amazing time. মানে আমার কাছে মনে হচ্ছে যে আপনি পিয়াল ভাই আমাকে ইচ্ছা করে ওই দুঃখের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন। আপনি কি দেখতে পাচ্ছেন রেহানা মিলি ও বোধহয় প্রশ্ন করছে, উই আর ওয়েটিং, উনি কি জানতে চায়। হ্যাঁ, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওয়েট করছে আপনি নাটকে ফিরে আসবেন, নতুন নতুন নাটক নির্মাণ করবেন। ওকে ওকে ওকে, আই মাস্ট কাম ব্যাক, আই মাস্ট কাম ব্যাক। আমি আমার হয় কি, আমাদের বংশগতভাবে পিয়াল ভাই বলি, বংশগতভাবে আমরা একটু উচিত কথা বলা মানুষ। হ্যাঁ, একটু উচিত কথা বলি। ধরেন ওই বিষয়ে আসবো, আপনার উচিত কথার একটা ভালো অভিজ্ঞতা আমার আছে, ওই বিষয়ে আসবো। তার আগে আমরা ওই সময়টা সম্পর্কে জানতে চাই, লন্ডন জীবনে। That was colorful and amazing time, and when I feel it, when I think about that, and I feel sorrow. Really, আমার মনে হয় পিয়াল তুই পচা, আমার মনে হয় I destroyed my life. একটু কষ্টের মধ্য দিয়ে ট্রাভেল করাচ্ছে, এইজন্য আমি পচা ওর কাছে। আমি আসলে embracing, I'm feeling, Rihanna, thank you very much, I'm feeling embracing. আমরা বোধহয় সুখের সময়টা, এত সুখের সময় গেছে যে এখন এমন বাজে সময় কাটাই যে এখন ওইসব কথাবার্তা মনে করলে মনে হয় যে আম সামথিং, আম নট সামথিং। আমি এখন লিটারালি একদম সিম্পল একটা মানুষ। আপনি জানেন আমি কি করি পিয়াল ভাই, ওইখান থেকে কিছু বলেন। আপনাদের একটু জানিয়ে রাখি, রেহানা হচ্ছে আমার একজন আমার বন্ধু, দীর্ঘদিনের বন্ধু। ওই মুহূর্তে আমেরিকাতে আছে। রিসেন্টলি করোনা হয়েছিল, সে করোনা স্ট্রাগল করে সাকসেস হয়েছে, সে সুস্থ আছে।
ওখানে সে নার্সিং পেশায় আছে, খুবই মহৎ একটি পেশা, খুবই ঝুঁকিপূর্ণ এই মুহূর্তে একটি পেশা। খুব ইম্পর্টেন্ট একটা কাজ সে এই মুহূর্তে করছে আমেরিকাতে। তো রেহানার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া রইল। রেহানা আপনাকে আমার চান্স আছে। হ্যাঁ রেহানা, তোর চান্স আছে, তুই এখন আমেরিকাতে আছিস, অনেক কিছুই করতে পারবি, যেমনটা লন্ডনে অরুণদা করেছে। রেহানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কনগ্রাচুলেশনস, আপনি ব্যাক করছেন। ইউ আর ফাইটার, ইউ আর সার্ভাইভার। সো we are getting inspiration from you. Of course, we'll fight against the corona, and I do believe that very weakest virus is COVID-19 in our Bangladesh. So, inshallah, by blessing of Allah, grace of Allah Ta'ala, we will fight against corona well. আমি কষ্টের কথা রেহানা কষ্টের কথা মনে করে আরো বেশি স্ট্রং হয়। তো ও বলছে যে আপনি আপনার কষ্টের কথাগুলো বলেন, আপনি আরো স্ট্রং হবেন। না, আমি যে এখন অনেক স্ট্রং, আমি অনেক কষ্টের কথা পিয়ালকে বলছি। হ্যাঁ রিয়ানা, আমি আপনাকে বলি, পিয়ালকে আমার সব কষ্টের কথা বলতাম, এক কথা 10 বার করে বলতাম, সে 10 বার করে আমাকে ইন্সপায়ার করতো। এই পিয়াল, এই সাজু, কয়েকটা নাম বললো, রিয়াল ভাই, হ্যাঁ, যারা আমার কাছ থেকে সুবিধা পেয়েছে তারা আমাকে কেউ আগায় আসেনি, যারা আমার কাছ থেকে খুব একটা সুবিধা পায়নি তারা 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 আমাকে হেল্প করছে। এই সময়ে তাদের কথা স্বীকার করা, একটা কৃতজ্ঞতা প্রকাশ করা। আমি 10 বার করে ফ্রাস্ট্রেটিং। হ্যাঁ থ্যাংক ইউ দাদা। দাদা আমাদেরকে একটু বলেন যে আপনি কিভাবে এই নাটক নির্মাণে এলেন, নাটকে আসার ঘটনাটা আমাদের একটু শেয়ার করেন। নাটক নির্মাণে আসা হলো, আমি সবসময় বিশ্বাস করতাম, জানতাম আমার মধ্যে ক্রিয়েটিভ কিছু আছে। আমি মানে আই ক্যান ডু সামথিং ডিফারেন্ট, whatever I'm doing, whatever I was doing that at that time was not perfect for me, so I need to change my profession. I was doing job that time after coming back Bangladesh, and at Dhaka suddenly আমাকে এক বন্ধু বলল কি যে আমি তোর মধ্যে পোটেনশিয়াল আছে অ্যাক্টিং করার, ইউ ক্যান ডু দ্যাট। তো তখন একটা ডিরেক্টরের সাথে দেখা করে দিল। সেই ডিরেক্টরটা আমি প্রডিউস করতাম, লিখতাম, ডিরেকশন দিত, অ্যাক্টিং করতাম আমি। যেটা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আমাকে অনেক লস টস করে দিল। আমি তার নামটা ইনফ্যাক্ট বলতে চাই না। আমি মনে করি আমি একজন সার্ভাইভার ফাইটার। আমি নিজেকে এখনো আপনার সাথে লাইভে আছি, বেঁচে আছি, খাচ্ছি 3 বেলা। এটা যে এরকম একটা সাকসেসফুল মানুষ, ইন দ্যাট সেন্স আমরা এই সাকসেসফুল মানুষের মুখে ওইরকম একটা কুলাঙ্গার ডিরেক্টরের নাম বলতে চাই না। ভাইয়া পিয়াল আমার কষ্টের কথা শুনেনি। ওকে, পিয়াল তোর কষ্টের কথা শুনবে। হ্যাঁ, তো পিয়াল ভাই তখন তার কথা বলতে চাই না। তখন আমি একটা নাটক লিখছিলাম, নাটকের নাম হলো কেডিপাস, পরে চেঞ্জ হয়ে নাম হয়েছিল মন। আমার গুরু গাজী রাকাত স্যার অভিনয় করছে, সোহানা সাবা, দিনার ভাই আমার স্টার্টিং ছিল। তো ওইটা দিয়ে শুরু করলাম। এনটিভিতে অন ইয়ার হয়েছিল নাটকটা। আশ্চর্য কথা, ওই নাটকটা যেদিন অন ইয়ার হয় সেদিন আমার মেজো ছেলে মারা যায়। মেজো ছেলে মারা যাওয়ার দিন নাটকটা অন ইয়ার হয়েছিল। তারপর আমি ওটাকে ধরিনি কোনো কিছু, ওইখান থেকে স্টার্ট। তারপরে ওই যে রাইটার ডিরেক্টর হিসেবে নিজে লিখতাম, নিজে ডিরেকশন দিতাম, নিজে প্রডিউস করতাম। খুব কম সংখ্যক নাটকই অন্য প্রডিউসারে করছে, হোয়াটএভার। জি, আপনি আপনার একটি সন্তান বিয়োগ হয়েছে, এই ঘটনা আসলে আমার জানা ছিল না। সরি। আমি আপনাকে বলে রাখি তাইলে, আমি এমন একটা দুর্ভাগা মানুষ পিয়াল ভাই। আমার বাবাকে আমি নিজে হাতে কবরে নামাইছি, আমার মায়ের পা ধরে কবরে নামাইছি। তার আগে বাবার পরে আমার সন্তানকে নিজে হাতে কোলে করে কবরে নামাইছি। যখন বাবাকে কবরে নামাইছি
তখন আমার মনে হয়েছে যে এর চেয়ে কঠিন কাজ আর নাই, দ্বিতীয়বার আমি করব না। হ্যাঁ, যখন ছেলেকে কবরে নামাইছি তখন মনে হয়েছে বাবার চেয়ে এইটা বড় কঠিন কাজ। ই মাই গড, কারোর যেন সন্তান মারা না যায়, বুঝতে পারছেন? ই মা, আমি আজও পর্যন্ত আমি কোনোদিনই বলতে পারি না, সবসময় এই 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 ঘটনার কথা মনে পড়ে। সেটা কি কঠিন জব ছিল ছেলেকে কবরে নামানো। তারপরে আমার নামালাম ফাইনালি মা। আমার তিনটা প্রিয় মানুষ, আব্বা, মা, আমার সন্তানকে আমি। বাবা মারা যাওয়ার সময়, কবরে নামার সময় বড় ভাই ছিল, ব্যারিস্টার ইকবাল হোসেন ছিল। মা মারা যাওয়ার সময় উনি আসতে পারেননি। যাই হোক, এটা খুব বাজে বাজে তিনটা এক্সপিরিয়েন্স আমার আছে, বুঝছেন? সো আপনি কোন দিকে যাবেন? আপনি দেশ বিদেশে ঘোরা, মানে কত রকমের আপনি অভিজ্ঞতা বলবেন, সব নেওয়া আছে। আপনার নাটকে আসার ঘটনাটা শুনলাম, আপনার নাটকের স্বর্ণযুগের কিছু গল্প শুনতে চাই। আপনার নির্মিত, আপনার পরিচালিত অনেক নাটক অনেক সুপারহিট হয়েছে, অনেক দর্শক জনপ্রিয়তা পেয়েছে। তার কয়েকটি সম্পর্কে এবং তার নির্মাণকালীন কিছু অভিজ্ঞতা সম্পর্কে আমাদেরকে বলেন। এবার আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, ভাঙা ভাঙা। আমার প্রশ্নটা আপনি কি আমাকে না না না, আচ্ছা, ভাঙা আমি ভাঙা। আবার প্রশ্ন করছি। আপনার ডিরেক্টর জীবনের স্বর্ণযুগের সময়কার কিছু গল্প আমাদের সাথে শেয়ার করবেন। ডিরেক্টর সময়কার, আমি জানি আপনি খুব জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন, অনেক নাটক দর্শকের জনপ্রিয়তা পেয়েছে, সেই সময় আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক শিল্পীদের সঙ্গে আপনার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা হয়েছে, অনেক শিল্পীদের দ্বারা আপনি অনুরণিত হয়েছেন, আবেগ আপ্লুত হয়েছেন বা কষ্ট পেয়েছেন, আনন্দ পেয়েছেন। এরকম অনেক গল্প আছে, অনেক ঘটনা আছে, আমি নিজে কিছু কিছু জানি। তার কিছু কিছু আমাদের সঙ্গে শেয়ার করবেন। ডিরেক্টর জীবনের জার্নিটা ওয়াজ টু গুড। খুবই কম সংখ্যক, খুব কম সংখ্যক বাজে ঘটনা আমার জীবনে ঘটছে। কারণ আপনি খুব ভালো করে জানেন যে আমি নাটক তখনই বানাতাম যখন অন স্পট সবাইকে পেমেন্ট দিতাম। আর্টিস্ট থেকে শুরু করে ক্যামেরা ক্রু থেকে শুরু করে এভরি সেক্টরকে আমি পেমেন্ট দিয়ে তারপরে বাসায় আসতাম। সেই জায়গা থেকে আমার অভিজ্ঞতা, আমি 54টা সিঙ্গেল ড্রামা করলাম। আর আমার সময় তো ইউটিউব ছিল না, ইউটিউব ছিল না। এনটিভিতে বেশ কিছু নাটক আমার, এনটিভিতে নাটক অন ইয়ার মানে কিছুটা ডিফারেন্ট, আপনি বোঝেনি। সেই সময়টা অনেক বড় বড় ডিরেক্টরদেরই দেখতাম নাটক যেত না, কিন্তু আমার কেন যেন নাটক অন ইয়ার হতো। এবং ওই এনটিভি থেকেই নাটক করা শুরু। তারপরে চ্যানেল মাছরাঙাতে অনেকগুলা নাটক গেছে। তো জার্নিটা খুবই ভালো ছিল। আমি 54টা সিঙ্গেল ড্রামা করছি, 3টা সিরিয়াল করছি। পরন কথা, খানদানি মঞ্জিল, পরন কথা, শেফালি, খানদানি মঞ্জিল। সবকিছুর মধ্যে একটা অভিজ্ঞতা আমাকে খুব পড়ায়। আমি এই মিডিয়া জগতের সবচেয়ে বেশি পছন্দ করতাম, ভালোবাসতাম একটা ভাইকে, একটু ভাবার জায়গায় দেখতাম। আমাদের প্রিয় লুৎফর রহমান জর্জ ভাই, আমি নামই বলবো কারণ আমি তার প্রতি আমার কোনো রাগ নাই। তো উনার সাথে রিলেশনটা আমার দুর্দান্ত ছিল। কিন্তু শেফালি নাটক করতে গিয়ে, শেফালি সিরিয়ালটা করতে গিয়ে ওনার সাথে আমার খুব বাজে ইনসিডেন্ট হয় একতরফা। উনি করেছেন সবকিছু, আমি কোনো উত্তর দেইনি। উত্তর দিলে হয়তো অনেক বাজে কিছু হতো। আপনি জানেন যে আমি একটু দুর্দান্ত প্রকারের, আমি একটু মারমুখী, আমি একটু মানে একটু টেরোরিস্ট টাইপের মানুষ। কিন্তু সেদিন উনি যত বকাবকি করুক না কেন, হোল ডে প্রায় 3-4 ঘন্টা, 5-6 ঘন্টা শুটিং বন্ধ করে বকাবকি করছে। আমি একটারও উত্তর দেইনি। ওনার কথার উত্তর হতো অন্যরকম। আমি আমিরুল ইসলাম অরুণ হয়তো অনেক কিছু করে ফেলতে পারতাম ওই দিন অ্যাজ পার্সন। কিন্তু আমি শুধু একটা জিনিস চিন্তা করছি, লুৎফর রহমান জর্জে আমি বাবার মতো ভালোবাসি। সো উনি যতই বকুক, উনাকে আমি কোনো রিয়াকশন দিব না, শেষ পর্যন্ত দেইনি। এবং আমার জীবনের চরম ধৈর্য আমি ওই দিন দেখছি। এখনো ভাইয়ের প্রতি আমার কোনো রাগ নাই। আই লাভ হিম ভেরি মাচ, আই লাইক হিম ভেরি মাচ। হয়তো আর তার সাথে কোনোদিন কাজ করবো না, বাট আই স্যালুট হিম এবং তাকে খুব সম্মান করি। তার নামে কোনো দুর্নাম করলাম না। বন্ধুরা যারা শুনছেন, উনি হয়তো টেম্পার্ড ছিলেন, বাট আই লাইক হিম ভেরি মাচ। তাকে শ্রদ্ধা করি, সারা জীবন শ্রদ্ধা করব।
হয়তো বা তার সাথে আর কখনো কাজ করবো না। এই কাজ না করাটাই হলো আমার মনে রাখা, এটা হলো বিষয়। এই একটা 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 ঘটনা আছে না। আর জার্নিটা একটা হয় না যে সমুদ্রের আনন্দের সমুদ্রের মধ্যে ভাসতাম, কখনো ভেলায় উঠে, কখনো ভেলায় ছাড়া, কখনো নৌকায় উঠে, কখনো নৌকা ছাড়া, কখনো সাঁতরাতাম, কখনো হাবুডুবু খাচ্তাম। তখন একটা হাঙ্গরের কবলে পড়ছিলাম। এত ঠিক রেড ফিশের মতো কালারফুল ফিশ আছে না, অ্যাকোয়ারিয়ামের মধ্যে থাকে, কি সুন্দর ফিশটা। আমি সমুদ্রের মধ্যে, আমি নামটা বলতে চাই না, আনন্দে বা ফিশ একটা ফিশ, হাঙ্গরের নামটা, হাঙ্গর না না, আমি এটা হাঙ্গর বলা ঠিক না, অ্যাকোয়ারিয়ামের সেই সুন্দর ফিশের সাথে দেখা আমার। তো আমি সমুদ্রের মধ্যে তার সাথে খেলছি, গোল্ড ফিশের মতো। আমি সমুদ্রের মধ্যে তার সাথে খেলে খুবই আনন্দ পাইছি। সাঁতরাতাম, একসাথে সাঁতরাতাম, হাবুডুবু করতাম, রেস্ট নিতাম। 3.5 বছর এই আনন্দের পর এর মধ্যেই আমি মাঝে মাঝে বুঝতাম যে রূপটা চেঞ্জ হয়ে যায়, এটা গোল্ড ফিশ না, কখনো মনে হয় বিষধর সাপ। আবার যখন বিষধর সাপ ভাবতাম, তখন দেখতাম না, এটা খুবই সৌন্দর্য একটা গোল্ড ফিশ। তারপরে আবার ফাইনালি হাঙর হয়ে একদম ঘাটটার মটকায়, কোমর টোমর মটকায় আমাকে মিডিয়া থেকেই বের করে দিল। তার দোষ না, তার দোষ না। হাঙর তো একজন রক্ত মাংসের মানুষকে খাবেই, একদম মটকায় দিল। তো আমার ডিরেক্টর জার্নিতে এই লাস্ট 5 years এর 3.5 years আই স্পয়েল। এই 3.5 years তাই আমাকে বাউন্ড করছে টু টেকিং আউট ফ্রম মিডিয়া ফ্রেটার্নিটি। দ্যাটস অল, আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট দ্যাট। এরপরে আমি কিছু বলতে চাই না, প্লিজ। আমি শুধু আমার কথা বলছি, পিয়াল ভাই, এটা ঠিক না কিন্তু, ইনজাস্টিস। আপনি আপনার কথা বলেন, আমি আপনাকে এবার প্রশ্ন করবো, আপনি বলেন, আপনি কয়টা প্রেম করছেন বলেন, ফালতু কথা বলেন না। আমি তো প্রেম টেম করিনি, আমি তো ভালো ছেলে। আমার তো ইন্ডাস্ট্রিতে একটা বোধহয় ভালো ইমেজ আছে, গুড বয় টাইপের। সবাই জানে যে আমার সঙ্গে বোধহয় কারো কোনো সম্পর্ক ছিল না। হ্যাঁ, আপনি ভালো ছেলে, টাইম মতো সেটে যান, সিরিয়াসলি কাজ করেন, ইটস টু গুড। কিন্তু আরো বেশি আপনার মানে হয় না আসলে, যেটা হলো কি ইন্ডাস্ট্রিতে একটা কথা খুব কাজে দেয়, আমি এখন ফিল করছি, লাক। সবার আসলে লাক সুট করে, আবার অনেকের লাক একটু দেরিতে গ্লো করে। হ্যাঁ, যেমন আমার কাছে মনে হয় আই উইল মেক লাক এগেইন। And I'm preparing myself day by day, continuously. I'm changing myself. There is always a chance, so I'm looking for that chance again and again. সেটাই ইনশাআল্লাহ উইল কাম ব্যাক। আমরা আবার কাজ করব। আপনার সাথে বোধহয় শুরুটা আমার ছিল কি আই হেট মাইসেলফ দিয়ে? না, টেলিফিল্ম আই হেট মাইসেলফ দিয়ে। হ্যাঁ, মোস্ট প্রবাবলি আই হেট মাইসেলফ না, শেফালি দিয়ে, শেফালি সিরিয়াল দিয়ে হ্যাঁ হতে পারে, অথবা আই হেট মাইসেলফ, হ্যাঁ শেফালি সিরিয়াল দিয়ে। কারণ শেফালির চরিত্রটি নিয়ে আমি আপনার সঙ্গে অনেক ডিসকাস করেছি, চরিত্রটা কিভাবে রূপায়ণ করবো, আপনি আমাকে আমরা অনেকদিন বসতাম, ব্যাখ্যা দিচ্ছেন। মানে একটা চরিত্রকে রূপায়ণ করার জন্য কি কি চেষ্টা থাকে, কতটুকু আয়োজন থাকে, তার অনেকটাই আমি চেষ্টা করছি করতে, এবং সফলও হয়েছি। কারণ ওই চরিত্রটা আমি অনেক রিপারকেশন পাইছি, অনেকের ভালো লাগছে, অনেক ফিডব্যাক পাইছি, ফোন পাইছি। এই এটার জন্য একটা স্পেশাল কস্টিউম করছিলাম আমরা। হ্যাঁ, শার্টগুলা সুন্দর শার্টগুলা কেটে আমি তো মানে সিরিয়াসলি মানে অনেক সুন্দর চেক শার্টগুলা কেটে আপনি হাতা বের করে, ইট ওয়াজ টু গুড। কিন্তু আমার কপালটাও কিন্তু ভালো না, জানেন। ওই যে একটু ক্লু দিচ্ছিলাম, উচিত কথা বলা, এটা পারি না, এটা এখনো পারি না, বুঝতে পারছেন? যার কারণে ওই নাটকটা অনেক বড় হতে পারতো, হয়নি। ভাই, আমার সমস্যা হলো কি জানেন, চশমাটা মনে হচ্ছে খুলি, কিন্তু চশমা খুললে আপনাকে দেখতে পাই না, বুঝতে পারছেন কি যে যন্ত্রণা। আবার চশমা এখন আপনাকে একদম দেখতে পাচ্ছি না ভালো করে,
কিন্তু চশমাটা মনে হচ্ছে খুলি। হোয়াটএভার, বলেন। আচ্ছা, রেহানা মিলি কি জানতে চায়? রেহানা মিলি কি জানতে চাই পিয়াল? জানতে চাই পিয়াল কি জানতে চায়? আমি আমি আসলে জানি না ও কয়টা কি জানতে চায়। সাথে আমিও। ওর সঙ্গে আমার আড্ডা হবে, সেই আড্ডায় আমি জেনে নিব আসলে কি জানতে চাই। তো রেহানা মিলি আমাদের আপনি কিন্তু অনেক সুন্দরী দেখতে। পিয়াল ভাই, রেহানা মিলিকে বলি আপনি তো অনেক সুন্দরী দেখতে। আমি কিন্তু সুন্দর দেখলে আমার ঝামেলা হয়, আপনি বেশিক্ষণ থাকেন না। আমরা অসুন্দর মানুষ তো, সুন্দর দেখলে ঝামেলা হয়। আমাদের আড্ডার সেশন শেষের দিকে আমরা শেষ করে ফেলছি, 40 মিনিটের সেশন শেষ করে 45 মিনিটে চলে হ্যাঁ, আসছি। অনেক 45 মিনিট হয়ে গেছে। জি বলেন। অনেক কথা বললাম। আমাদের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকলে, আমাদের আড্ডার প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওটি লাইক করে শেয়ার দিন। আমরা আপনারা চাইলে এই আড্ডা আমি কন্টিনিউ করব। আমার সঙ্গে আমার আরো অনেক বন্ধু আসবে, এই আড্ডায় জয়েন করবে। তাদের ব্যক্তিগত জীবন এবং সমসাময়িক ঘটনা নিয়ে আমরা আড্ডা দিব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। অরুণদাকে ধন্যবাদ আমার আড্ডায় জয়েন করার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আপনার মিডিয়াতে থ্যাংক ইউ ভেরি মাচ পিয়াল ভাই, আপনাকেও ধন্যবাদ। দিস ইজ নিউ ডাইমেনশনাল gossip between you and me, and I'm not technically sound, so it was hardship to get the connection with you. That was once upon a time it becomes boring because I tried a lot to get you on the screen. But I want to say, those who are seeing us, enjoying us, please take care of yourself, stay home or stay safe. আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে প্রতিদিন সকালে এক্সারসাইজ করেন, হার্ড ওয়ার্কটা করেন, ভাত খাওয়াটা কমায় দেন, শাকসবজি খান, ডিম খান প্রচুর। আপনি দিনে 6টা ডিম খেতে পারেন 3 বেলায়, এবং গরম পানি, যদি মধু না থাকে, গরম পানি, লেবুর রস, আদা, এগুলা দিয়ে গরম পানি খেতে পারেন, লবণ দিয়ে গরম পানি খেতে পারেন প্রতি বেলায় খাবার আগে। এখন তো রোজার সময়, সেহেরির আগে, ইফতারের আগে খেতে পারেন, ইফতারের সময় খেতে পারেন। এবং আমার কাছে যেটা মনে হয় যে লকডাউন বলে আসলে এই টাইটেলটাই ধরা, মূল বিষয় হলো আমাদেরকে নিজেদের সেফ থেকে আমাদের দৈনন্দিন কাজগুলা করে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো আমরা নিজেরা সচেতন হলে আমরা নিজেরা বাঁচবো, পরিবার বাঁচবে, সমাজ বাঁচবে, রাষ্ট্র বাঁচবে। সরকারের দোষ দিয়ে লাভ নাই, সরকার ট্রাইং লট, এবং তারা তাদের কাজ করবে। পিয়াল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা এক ধরনের সময়, ভালো সময় কাটলো। আপনাকে, আপনি ভালো থাকবেন, দোয়া করবেন। বাংলাদেশে আবার সুন্দর একটা সূর্য উঠবে, সেই সূর্যের আলোয় আমরা আলোকিত হব। আমরা মিডিয়াতে কাজ করব, আবার আগের মতো আনন্দ করব। এবং এর মধ্যে যাদের উপর বিদ্বেষ ছিল, রাগ ছিল, ঘৃণা ছিল, এগুলা আসলে সত্যি মাফ করে দিলাম, মাফ করে দিছি আল্লাহর ওয়াস্তে। এবং নতুন করে জীবন শুরু করতে চাই, এবং নতুন করে জীবনটা শুরুর মধ্যে পবিত্রতা, সততা এবং খুব মানে স্ট্রিক্ট প্রিন্সিপাল মেইনটেইন করে চলবো ইনশাল্লাহ। আর কোনো হাঙরের কবলে পড়তে চাই না, গোল্ডফিশকে হাঙরকে গোল্ডফিশ ভেবে আর আঁকড়ে ধরতে চাই না। লাইফ ইজ গুড অল অ্যারাউন্ড অ্যালোন। থ্যাংক ইউ ভেরি মাচ পিয়াল ভাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।